এক সময়ে গভীর নীল সমুদ্রের তলদেশে সমুদ্রের এক সুন্দর রাজ্য ছিল। সেখানে এক রাজা তার ৬ মেয়ে এবং তার বৃদ্ধা মায়ের সাথে বাস করতেন। রাজা তার সব মেয়েকেই ভালোবাসতেন, কিন্তু তিনি তার সবচেয়ে ছোট মেয়ে ছোট্ট মৎস্যকন্যা ইভার প্রতি একটু বেশিই দুর্বল ছিলেন। একদিন তার পঞ্চম মেয়ের জন্মদিন ছিল। তার জন্মদিন পালন করতে সবাই রাজার দরবারে সমবেত হয়েছিল। শুভ জন্মদিন আমার মিষ্টি বাচ্চা। শুভ জন্মদিন ম্যারিনা। শুভ জন্মদিন। আমি গর্বের সাথে ঘোষণা করছি যে আমার পঞ্চম মেয়ে ম্যারিনা আজ 18 বছরে পা দিল। অনেক ধন্যবাদ বাবা, আর সবাইকে ধন্যবাদ। আমি তাকে সমুদ্রের উপরিভাগে পাঠাচ্ছি সূর্যের আলো এবং সতেজ বাতাস উপভোগ করার জন্য। মানুষের জগৎ সমুদ্র জগতের মতো নয়। আমরা সমুদ্রের এবং সমুদ্রেই থাকব। সাবধানে থেকো, মানুষের কাছে যেও না। বাবা, আমি কি ম্যারিনার সাথে যেতে পারি? ও ইভা, যখন তোমার 18 বছর হবে আমি কথা দিচ্ছি তোমাকে সেখানে যেতে দেব। আপনার জন্য আমার খুব খারাপ লাগছে রাজকুমারী। আমার বাবা আমাকে ভালোবাসেন না। সবাই জানে তিনি আপনাকে অনেক ভালোবাসেন, কিন্তু কিছু নিয়ম আছে যা আমাদের মানতে হয়। আপনার পালার জন্য আর মাত্র 1 বছর বাকি। ওহ, তাই চলো আমরা ফিশ বল খেলি। ছোট্ট মৎস্যকন্যাটি খুব সুন্দরী ছিল। সে সমুদ্রের সমস্ত প্রাণীর প্রতি খুব দয়ালু ছিল। সবাই তাকে খুব পছন্দ করত। দিদা, মানুষরা কি আমাদের মতো দেখতে? না, তাদের পা আছে কিন্তু আমাদের নেই। ওহ, তার মানে মানুষরা আমাদের চেয়ে শ্রেষ্ঠ? না, তারা পরিবেশ রক্ষা করতে শিখেনি। তারা আমাদের সমুদ্রকে দূষিত করে ফেলেছে। আমি শুনেছি তারা আমাদের চেয়ে বেশি দিন বাঁচে। আসলে তা নয়। মানুষের আয়ু মাত্র 100 বছর বা তার কম সীমাবদ্ধ, আর আমরা 300 বছর পর্যন্ত বাঁচি। কিন্তু যখন মৎস্যকন্যারা মারা যায়, তারা সমুদ্রের ফেনা হয়ে যায় এবং তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়। ওহ, সত্যি দিদা? এখন ঘুমাতে যাও, অনেক রাত হয়েছে। শুভরাত্রি। মানুষদের দেখার ইচ্ছা নিয়ে ইভা প্রতিটি দিন গুনছিল। দিন যত গড়াচ্ছিল, ছোট্ট মৎস্যকন্যা মানুষদের দেখার জন্য আরও বেশি করে ব্যাকুল হয়ে উঠছিল। তার 18তম জন্মদিনের আগের রাতে সে সারা রাত ঘুমাতে পারেনি। হ্যাপি বার্থডে! আমি খুব গর্বিত বোধ করছি যে আমার ছোট মেয়ে আজ 18 বছরে পা দিল। এবং এটাই সঠিক সময় আপনার কথা রাখার। আমি তোমার সাথে পৃথিবী দেখতে চাই আমার সোনা। ওহ না বাবা, আপনি সবাইকে একা যেতে দিয়েছিলেন। দুষ্টু মেয়ে কোথাকার, যাও এবং নিজের খেয়াল রেখো। চিন্তা করবেন না মহারাজ, আমি তার খেয়াল রাখব। ভালো, তবে সূর্যাস্তের আগেই ফিরে এসো, নয়তো আমি তোমাদের নিয়েই আমার ভোজের আয়োজন করব। আমরা সন্ধ্যার আগেই ফিরে আসব মহারাজ। ঠিক আছে, যাও। মৎস্যকন্যা ও চিংড়ি সমুদ্রের উপরে যাচ্ছে। ছোট মৎস্যকন্যা বাইরের পৃথিবী দেখার জন্য খুবই উত্তেজিত ছিল। সে চিংড়ির চেয়েও দ্রুত সাঁতার কাটছিল। ওহ, আমি খুব খুশি, আমার আর তর্স হইছে না। সমুদ্রের উপরিভাগে শীঘ্রই ছোট্ট মৎস্যকন্যা সমুদ্রের উপরিভাগে পৌঁছাল। সবকিছু তার কাছে খুব নতুন ছিল। নীল আকাশ, উজ্জ্বল সূর্য, সুন্দর পাখিগুলো। ও মাই গড, এটা তো দারুণ! আমার স্বপ্নের চেয়েও সুন্দর।
কিসের শব্দ? ওটা একটা জাহাজ। আর ওই লোকটা, ও মাই গড, ও দেখতে একদম আমার পুতুলের মতো। আমার মনে হয় উনি একজন রাজকুমার। দেখে মনে হচ্ছে উনি সমুদ্রে ঘুরতে আসছে। রাজকুমারের রূপে সে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে সে গান গাইতে শুরু করল। সমুদ্রের নিচে তোমার চোখ দেখেছি আমি, আমার হৃদয়ে আলো জ্বলে উঠল। তোমার কণ্ঠস্বর এখনও আমার স্বপ্নে প্রতিধ্বনিত হয়। হঠাৎ আকাশে কালো মেঘ জমে গেল। পুরো সমুদ্র তার উত্তাল ঢেউ নিয়ে গর্জন করতে শুরু করল। মৎস্যকন্যা, একটা ঝড়! ওহ, আমি শক্তিশালী ঢেউ অনুভব করতে পারছি। ওহ, জাহাজটা! সাবধান রাজকুমার, সাবধান! কিন্তু তার চিৎকার কেউ শুনতে পেল না। বাতাস এতটাই শক্তিশালী ছিল যে তা জাহাজটিকে দুলিয়ে দিল এবং অবশেষে জাহাজটি ডুবে গেল। মৎস্যকন্যা, ওহ, জাহাজটা দেখো! সাবধান রাজকুমার, সাবধান! কিন্তু ঝড়ের গর্জনে কেউ তার চিৎকার শুনতে পেল না। বাতাস এত শক্তিশালী ছিল যে মুহূর্তের মধ্যে জাহাজটি দুমড়ে মুচড়ে গেল এবং অবশেষে পানিতে তলিয়ে গেল। ওহ না! রাজকুমার! আমাদের তাকে বাঁচাতে হবে! জলদি করো! কেউ এদিকেই আসছে! আমাকে এখন যেতে হবে। রাজকুমার, নিজের খেয়াল রেখো। হায় আল্লাহ! সাগরে কেউ মারা গেছে। ওহ, উনি তো এখনো বেঁচে আছেন। আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। ওহ না! তুমি তাকে বাঁচালে আর ওই মেয়েটা সব কৃতিত্ব নিয়ে নিচ্ছে। বাদ দাও, উনি যে বেঁচে আছেন তাতেই আমি খুশি। সূর্য ডুবে যাচ্ছিল, তাই তারা রাজ্যে ফিরে গেল। ছোট্ট মৎস্যকন্যার মন খুব খারাপ ছিল, কারণ সে জানত সে আর কখনোই রাজকুমারকে দেখতে পাবে না। মৎস্যকন্যা ঝিনুকের ভেতর বসে আমি আমার ভালোবাসার মানুষের সাথেই বাঁচতে চাই। রাজকুমারকে আমি ভালোবাসি। এটা সমুদ্রের আইনের বিরুদ্ধে। আমি ওসব পরোয়া করি না, আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। ব্ল্যাক মাউন্টেনের সেই সমুদ্র ডাইনি তোমাকে সাহায্য করতে পারে, কিন্তু সেখানে যাওয়াটা খুব ঝুঁকির। রাজকুমারের জন্য আমি যে কোনো ঝুঁকি নিতে রাজি। সেই ডাইনি, কিন্তু বাবা জানলে আমাকে আস্ত রাখবে না। এই রাজকুমারী এখন সাগরের সবচেয়ে দয়ালু প্রাণী। ওর ভালো কাজের জন্য ও পরকালে বাতাসের পরী হয়ে, আর যেই মুহূর্তে ও পরী হবে আমার মৃত্যু হবে। না, আমি এটা কিছুতেই হতে দেব না। রাজার মেয়ে কেন এই ডাইনির গুহায় এসেছে? আমার একটা ইচ্ছা আছে, আমি মানুষ হতে চাই। ওহ, সেই তরুণ রাজকুমারের জন্য? হ্যাঁ, আমি রাজকুমারকে ভালোবেসে ফেলেছি। এটা তোমাকে অনেক কষ্ট দেবে সুন্দরী রাজকুমারী। ঠিক আছে, আমি তোমাকে মানুষ বানিয়ে দিতে পারি, কিন্তু এর বিনিময়ে তোমাকে চড়া মূল্য দিতে হবে। তোমার ওই সুমিষ্ট কণ্ঠস্বর দিয়ে দিতে হবে। আর মনে রেখো, রাজকুমার যদি তোমাকে সত্যিকার ভালো না বাসে, তাহলে তোমার মৃত্যু হবে। শর্তে রাজি থাকলে বল। আমি রাজি। রাজকুমারের জন্য আমি সব ত্যাগ করতে পারি। তাহলে নাও এই জাদুর পানীয়, তীরে পৌঁছে এটা পান করবে। মৎস্যকন্যা তীরে এসে পানীয়টি পান করল। মৎস্যকন্যা ব্যথায় কুঁকড়ে গিয়ে, আহ, এ কি প্রচণ্ড ব্যথা! মৎস্যকন্যা জ্ঞান হারাল এবং তার লেজ পায়ে পরিণত হল। জ্ঞান ফেরার পর সে নিজেকে রাজপ্রাসাদে আবিষ্কার করল। চোখ মেলো সুন্দরী, তুমি এখন নিরাপদ। কিন্তু তুমি কে? কোথা থেকে এসেছো? আমি তোমাকে সমুদ্র সৈকতে খুঁজে পেয়েছি এবং এখানে নিয়ে এসেছি। তুমি এখন বিশ্রাম নাও।
পরের দিন ছোট্ট মৎস্যকন্যা হাঁটতে শুরু করল। রাজকুমার তাকে দেখে খুব খুশি হল। বাহ, আজ আমি খুব খুশি। স্বাগতম বাবা। আমি চাই তুমি আমার জীবনের ভালোবাসার সাথে দেখা করো। ও আমার জীবন বাঁচিয়েছে। রাজা রাজকুমারের বিয়ের ঘোষণা দিলেন। মৎস্যকন্যা কান্নাজড়িত কণ্ঠে, আমি তাকে চিরকালের জন্য হারিয়ে ফেললাম। ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথেই আমার মৃত্যু হবে এবং আমি সমুদ্রের ফেনা হয়ে হারিয়ে যাব। চিংড়িটি প্রাসাদে পৌঁছে সমুদ্রের রাজাকে সব খবর দিল। হায় ঈশ্বর, আমার মেয়েকে রক্ষা করো। আমি জানি এটা ওই শয়তান ডাইনির কাজ। রাজা সমুদ্র দেবীর কাছে প্রার্থনা করলেন এবং নিজের ত্রিশূল হাতে নিয়ে সমুদ্রের ওপরের দিকে সাঁতার কাটলেন। ঠিক একই সময়ে সব বোনেরাও ডাইনির আস্থা। মৎস্যকন্যা সাত, আমাদের বোন খুব বিপদে আছে, দয়া করে তোমার জাদু ফিরিয়ে নাও। কি লজ্জার কথা! বিশাল সমুদ্রের রাজকুমারী এখন এক ডাইনির কাছে ভিক্ষা চাইছে। বেশ, আমার কাছে এর একটি প্রতিকার আছে, কিন্তু তার জন্য তাকে রাজকুমারকে হত্যা করতে হবে। যদি সেই ছোট্ট মৎস্যকন্যা এই জাদুকরি ছুরি দিয়ে রাজকুমারকে মেরে ফেলে, তবেই সে আবার তার মৎস্যকন্যা জীবনে ফিরে আসতে পারবে। বোনেরা পানির ওপরে উঠে এলো এবং বাবাকে সেই পাল্টা জাদুর কথা জানালো। তারা দেখল ইভা সমুদ্র সৈকতে একটি গাছের নিচে বসে আছে। বাবা, বোনেরা, কোথায় তোমরা? কেঁদো না মা আমার। তুমি যদি ডাইনির জাদু কাটাতে চাও, তবে আমি যা বলছি তাই করতে হবে। না বাবা, আমি জানি তুমি তাকে ভালোবাসো মা, কিন্তু সে কখনো তোমার হতে পারবে না। না, তোমার বাবার জন্য এটা করো। ছোট্ট মৎস্যকন্যা তার বাবা আর বোনেদের দিকে তাকালো, যারা অঝোরে কাঁদছিল। সে ছুরিটা নিল এবং প্রাসাদের দিকে গেল। রাজকুমার তখন তার ঘরে ঘুমাচ্ছিল। হে ঈশ্বর, আমি আমার ভালোবাসার সাথে এমনটা করতে পারবো না। তাকে মারার চেয়ে আমি হাসি মুখে মরে যেতে রাজি। সে তার ভালোবাসার মানুষকে বিয়ে করে সুখে বেঁচে থাকুক। ছোট্ট মৎস্যকন্যা তার বাবা আর বোনেদের দিকে তাকালো, যারা সে তার বাবা ও বোনেদের কাছে ফিরে এলো। রক্তহীন পরিষ্কার ছুরি দেখে সবাই অবাক হয়ে গেল। আমি এটা করতে পারবো না বাবা। সূর্য তখন ওঠার মুখে। সে সমুদ্রের পাড়ে পৌঁছালো এবং সমুদ্রে ঝাঁপ দিল। আমি অদৃশ্য হয়ে ফেনা হয়ে যেতে চাই। বিদায় আমার ভালোবাসা, বিদায় বাবা, বিদায় বোনেরা। আমি অদৃশ্য হয়ে ফেনা হয়ে যেতে চাই। বিদায় আমার ভালোবাসা। হঠাৎ এক রহস্যময় শক্তি তাকে পানির বাইরে নিয়ে এলো। বাতাসের পরীরা এসে তাকে সমুদ্র থেকে। আমি কোথায়? তুমি এখন আমাদের সাথে আছো, আকাশে আছো। আমরা হলাম বাতাসের পরী। আমরা এসেছি তোমার মহানুভবতার পুরস্কার দিতে। মানুষ এবং সমুদ্রের প্রাণীদের প্রতি তোমার যে ভালোবাসা, তার বিনিময়ে তুমি এখন একটি অমর আত্মা পাবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার মিষ্টি রাজকুমার। আমি তোমাকে সব সময় ভালোবাসবো। পরের জন্মে তুমি আবার আমার ভালোবাসা হবে। বাতাসের পরীদের সাথে সে স্বর্গের দিকে উঁচুতে আরও